আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিপিএল এর প্রথম দিনের খেলা শেষ হয়েছে এবং প্রথম দিন মানেই দুটো করে ম্যাচ, এবং আজকে শুক্রবার উদ্বোধনী একটা ছোট অনুষ্ঠান করে পরিচিত পর্বটা সেরে নেওয়া হয়েছিল দু দলের খেলোয়াড়দের মধ্যে, যারা প্রথম ম্যাচটা খেলেছিল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। স্বাগতিক সিলেট মোকাবেলা করেছিল রাজশাহী ওয়ারিয়ার্সের। সিলেট টাইটান্স ভার্সেস রাজশাহী ওয়ারিয়ার্সের এই ম্যাচটা বেশ এক্সাইটিং ছিল এবং বিপিএল এর প্রথম ম্যাচের হিসেবে অবশ্যই একটা এন্টারটেইনিং ম্যাচ আমরা কিন্তু দেখেছি। তবে সেই ম্যাচের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সঙ্গে আসলে শেয়ার করতে চাই, যেহেতু ধারাভাষ্য প্যানেলে আমি ছিলাম। বাংলাদেশ বেতারের হয়ে আমি ধারাভাষ্য দিয়েছি দুটো ম্যাচেই আজকের, এবং প্রথম ম্যাচটা খুবই এন্টারটেইনিং ছিল এবং সেই এন্টারটেনমেন্টটা অবশ্যই রান রিলেটেড। সেই এন্টারটেনমেন্টের ভেতরে অবশ্যই ভালো ক্রিকেটের একটা নিদর্শন দুই দলের কাছ থেকে আমরা দেখেছি এবং একটা প্রমিস দেখেছি, একটা পোটেনশিয়াল দেখেছি যে এই দুই দল আসলে এই টুর্নামেন্টে কতদূর যেতে পারে সেটার একটা পোটেনশিয়াল অবস্থা আমরা প্রথম ম্যাচ থেকেই ধারণা করতে পারি। একদম শুরুতেই যদি যাই টসের দিক থেকেই, সেখানে টস জিতেছিল রাজশাহী ওয়ারিয়ার্স এবং তারা সিলেট টাইটান্সকে আগে ব্যাট করতে পাঠায়। সিলেট টাইটান্স আগে ব্যাট করতে নেমে 190 রান করেছিল এবং সেই রানের সিংহভাগ রানই এসেছে একটা বড় পার্টনারশিপ থেকে, যেখানে বেসিক্যালি আফিফ হোসেন ধ্রুব এবং পারভেজ হোসেন ইমন, যিনি আজকে 4 নম্বরে নেমেছেন, এই দুজনের মধ্যে একটা 86 রানের পার্টনারশিপ হয়েছে, খুব কুইক ফায়ার। এবং সেই কুইক ফায়ার পার্টনারশিপে আলটিমেটলি শেষ 4 ওভারে তারা ওই 133 রান থেকে এগিয়ে গিয়ে 190 পর্যন্ত পৌঁছে যেতে পেরেছিল, অর্থাৎ বেশ কিছু রান তারা যুক্ত করতে পেরেছিল সেই সময়টা। ওভার 50 রানস তারা অ্যাড করেছিল ওই 4 ওভারের সুযোগটায়। এবং আফিফ হোসেন ধ্রুব নট আউট ছিলেন 30 রান করে। রনি তালুকদার টপ অফ দ্য অর্ডারে 41 রান করেছেন, অ্যাজ অ্যান ওপেনার ব্যাট করতে নেমেছিলেন। সাইম আইয়ুব 28 রান করা ব্যাটার, এবং তিনি যতক্ষণ উইকেটে ছিলেন দেখে মনে হচ্ছিল আরও অনেক বেশি তিনি হয়তো করতে পারবেন। যাই হোক, টপ অফ দ্য অর্ডারে 30 রানের পার্টনারশিপ একাধারে 3টা হওয়ার পর সেই আফিফ ধ্রুব এবং পারভেজ ইমন, তাদের পার্টনারশিপটা হয়েছিল 86 রানের। এই পার্টনারশিপের মধ্যে একটা স্পেশাল ফ্যাক্টর অবভিয়াসলি ছিল যে পারভেজ ইমন মিডল ওভার্সে যেভাবে আসলে ব্যাটিংটা করেছেন, অ্যাজ ব্যাটার নাম্বার 4 তাকে আজকে নামতে হয়েছিল, কারণ ব্যাটিং অর্ডারটাই এমন সিলেটের যে এক গাদা ওপেনার তাদের আছে। দেখে মনে হতে পারে যে টিমের ব্যালেন্সটা হয়তো খারাপ, বাট আমার কাছে মনে হয়েছে যে তাদের একটা সূক্ষ্ম প্ল্যানই ছিল যে পারভেজ ইমনকে তারা 4 নম্বরেই নামাতে চায় এবং ওই পজিশনটাতেই তাকে তারা খেলাতে চায়। প্রথম ওপেনারদের কথা আপনি চিন্তা করেন, রনি তালুকদার এবং সাইম আইয়ুব, একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন। তারপর 3-এ তারা হজরতুল্লাহ জাজাইকে নামিয়েছে, তাকে নিয়ে খানিকটা সন্দিহান আমি। আমার মনে হয় না যে তিনি প্রত্যেকটা ম্যাচে হয়তো সুযোগ পাবেন। তার ফিটনেসের যে অবস্থা, স্পেশালি ফিল্ডিং করার সময় তিনি যে এফোর্টগুলো দিচ্ছিলেন বা তার ল্যাক অফ এফোর্ট যেটা আমরা দেখেছিলাম, ওটা দেখে আমার মনে হয় না ফ্র্যাঞ্চাইজি মালিকরা খুব একটা ইমপ্রেসড হবেন, কিংবা সিলেট টাইটান্সের ক্যাপ্টেন যিনি মেহেদী হাসান মিরাজ, তিনিও খুব একটা ইমপ্রেসড হবেন বলে আমার কাছে মনে হয় না। সুতরাং ওই জায়গাটায় একটা পরিবর্তন হয়তো আসবে। বাট আজকের ম্যাচে হজরতুল্লাহ জাজাই 3-এ নেমেছিলেন, তিনি 20 রান করেছেন 18 বল থেকে, ইট ওয়াজ ডিসেন্ট। 4 নম্বরে পারভেজ ইমন নেমেছেন এবং বাই দ্য টাইম তিনি নেমেছেন তখন কিন্তু আপনার রাজশাহী ওয়ারিয়ার্স তাদের স্পিনারদেরকে ডিপ্লয় করছিল। সন্দীপ লামেচানে বল করছিলেন, তখন এস এম মেহরব বল করছিলেন। ওই স্পিনারদের একটা ফেজ যাচ্ছিল যে সময়টায় পারভেজ ইমন এসেছেন এবং এসে বেশ ভালো ব্যাটিং করেছেন, দুর্দান্ত ব্যাটিং করেছেন। এবং এবারের বিপিএলে তিনি 50 আদায় করেছেন। প্রথম ম্যাচেই 65 রানে অপরাজিত ছিলেন এবং সেই ইনিংসটার মধ্যে তিনি 5টা ছক্কা হাঁকিয়েছেন। খুবই ভালো ব্যাট করেছেন পারভেজ ইমন, স্পেশালি স্পিনের এগেনস্টে তার যে ট্রেডমার্ক শটগুলো আছে, সুইপ শট, স্লগ সুইপস, ব্যাকফুটে গিয়ে টেনে টেনে কাও কর্নার মিড উইকেট দিয়ে যে 6 হাঁকানো, সেগুলো কিন্তু খুব সহজেই করতে পারছিলেন। তার বটম হ্যান্ডের পাওয়ার সব কিছুই তিনি দেখাতে পেরেছেন। কাভারের ওপর দিয়েও দুটো দুর্দান্ত শট খেলেছেন, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এবং আমার কাছে মনে হয়েছে যে পারভেজ ইমন শুধুমাত্র সিলেট টাইটান্সের জন্য যে একটা ট্রিক হয়ে বেরিয়ে আসছেন, সেই ব্যাপারটা কিন্তু আসলে এরকম নয়। আমার কাছে মনে হয় যে পারভেজ ইমন তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমেও যদি তাকে অ্যাট নাম্বার 4 কনসিডার করা হয়, ব্যাপারটা কিন্তু খুব একটা খারাপ হয় না। মানে টপ 4-এর ব্যাটারদেরকে ফ্লোটারের মতো করে ব্যবহার করা যেতে পারে। যদি একজন বাহাতি ওপেনার আউট হয়ে যান, সেই ক্ষেত্রে ইমন 3-এ নামলেন। যদি একজন ডানহাতি ব্যাটার আউট হয়ে যান, সেই ক্ষেত্রে হয়তো লিটন নামলেন এবং 4-এ ইমন নামলেন। ব্যাপারটা এইভাবে করে মিক্স অ্যান্ড ম্যাচ করার স্কোপটা থাকে এবং সেভাবে করে ইমন কিন্তু ওই মিডল অর্ডারেও একটা কন্ট্রিবিউশন রাখতে পারেন। আপনার জাকের আলী, সোহান, অঙ্কনদেরকে নিচে সুযোগ না দিয়ে বরঞ্চ ইমনকে 4-এ রেখে, তাওহিদ হৃদয়কে 5-এ রেখে তারপর আপনার অলরাউন্ডারদের আপনি খেলিয়ে যান। এরকম একটা সেট আপে গেলেও কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ ভালোই পারফর্ম করতে পারে। ওভারঅল তাদের টিমের ব্যালেন্সটার ইমপ্রুভমেন্ট চলে আসবে, কারণ ইমন শুধুমাত্র যে একজন ওপেনার ওভাবে যে নেইলড অন, ব্যাপারটা কিন্তু এরকম না। তিনি তার ফ্লেক্সিবিলিটিটা দেখাচ্ছেন এবং স্পেশালি মিডল ওভার্সে বাংলাদেশ যেখানে বিগ হিটস খেলতে স্ট্রাগল করে, সেই জায়গাটা যদি ইমন একটা ন্যাচারাল বিগ হিটার সেই মিডল ওভার্সে খেলে দিতে পারেন এরকম একটা ইনিংস, তাহলে কিন্তু অবভিয়াসলি আপনার শামীম পাটোয়ারিকে নিয়ে হয়তো চিন্তা করতে হবে না। সেই লেফট হ্যান্ডেড অ্যাগ্রেসরের কাজটা মিডল ওভার্স হয়তো এই
পারভেজ ইমনই করে দিতে পারেন। যাই হোক, তারা এই ইনিংসটা অনেক প্রশংসা করেছে, অনেক প্রশংসা প্রাপ্য। এবং অপোনেন্ট যে বোলিং অ্যাটাকটা ছিল রাজশাহী ওয়ারিয়ার্সের, সেটাও যে খুব একটা খারাপ অ্যাটাক ছিল তা কিন্তু না। তানজিম সাকিব ছিলেন, বিনুরা ফার্নান্ডো ছিলেন, ভালো একটা ওয়েল বিল্ট বা ওয়েল জেলড একটা পেস বোলিং অ্যাটাক। আব্দুল গাফার সাকলাইন ছিলেন, এস এম মেহরব বল করেছেন। সো এই বিষয়গুলো ছিল। সাইম আয়ুব তিনি বল করেছেন, সন্দীপ লামিচানে বল করেছেন। 6টা সলিড ভালো ভালো বোলিং অপশন, সেই অপশনগুলোর এগেনস্টে কিন্তু পারভেজ ইমন কনসিস্টেন্টলি রানটা তুলেছেন। সো তাকে অ্যাপ্রিসিয়েশনটা দিতেই হবে। এবং শেষে যদিও তার ইনিংসটা কাজে লাগেনি, কারণ রাজশাহী ওয়ারিয়ার্স যখন ব্যাট করতে নেমেছে, যখন টার্গেটটা 191 রান নিয়ে তারা ব্যাট করতে নেমেছে, সেই সময় রাজশাহী আসলে যে কাজটা করেছে, সেখানে তারা এক্সপিরিয়েন্সের ঝলকটা আবার দেখিয়ে দিয়েছে। ওপেনিং স্লটে সাহিবজাদা ফারহান এবং তানজিদ তামিম নেমেছিলেন। দুজনই মোটামুটি একটা স্টার্ট পেয়েছেন, দুজনই আউট হয়ে গিয়েছিলেন খুব চিপলি। তানজিদ তামিম 10 এবং সেই সাথে সাহিবজাদা ফারহান তিনিও খুব বেশি রান আসলে করতে পারেননি। তবে তারপর নাজমুল শান্ত নামলেন এবং তারপর নামলেন মুশফিকুর রহিম। এরপর আর কাউকে নামতে হয়নি। এই দুজন মিলে 130 রানের একটা পার্টনারশিপ করেছেন। অবিশ্বাস্য একটা পার্টনারশিপ ছিল সেটা ওভারঅল, এবং খুবই ভালো ব্যাটিং করেছেন স্পিনের এগেনস্টে, পেসারের এগেনস্টে, শর্ট বলে, ফুলের লেন্থ বলে, টার্নিং ডেলিভারিতে, স্ট্রেটনার ডেলিভারিতে। এবং যেই ধরনের ভ্যারিয়েশন নিয়ে আসুক না কেন সিলেট টাইটান্সের বোলাররা, মোহাম্মদ আমির বল করেছেন, খালেদ আহমেদ বল করেছেন, এবং সেই সাথে নাসুম আহমেদ বল করেছেন। বেশ কিছু ভালো অপশনস তাদেরও ছিল সিলেটের, তবে লাভ হয়নি, কারণ শান্ত ইম্যাকুলেট ছিলেন। চান্সলেস একটা নক খেলেছেন মুশফিকুর রহিম, চান্সলেস একটা নক খেলেছেন। টি20তে যে শান্ত সেঞ্চুরি করতে পারেন সেটা আগেও তিনি বিপিএলে করে দেখিয়েছেন অবশ্য। তবে এই সেঞ্চুরিটা আমার কাছে মনে হয় নাজমুল শান্তর জন্য খুব বেশি সুইট হবে। তার মূল কারণটা হচ্ছে তিনি অফ ফর্মের কারণে, বা তিনি নাকি চলেন না সেরকম একটা কারণ দর্শিয়ে, তার অফ ফর্মের কারণে তাকে টি20 স্কোয়াড থেকেই কিন্তু বাদ দেওয়া হয়েছে রিসেন্ট সময়। এবং আমরা অন্তত বিপিএল শুরুর আগ পর্যন্ত সম্ভাবনার যে তালিকা, সেই তালিকায় কিন্তু শান্তকে অন্তত দেখছিলাম না যে তার একটা রিমোট চান্স থাকতে পারে টি20 ওয়ার্ল্ড কাপে যাওয়ার। বাট এই ধরনের পারফরমেন্স যদি তিনি করেন, এরকম চান্সলেস সেঞ্চুরিজ যদি তিনি কনসিস্টেন্টলি করতে থাকেন, এরকম ক্লিন হিটিং যদি তিনি কন্টিনিউ করে যেতে পারেন এবং লঞ্জিভিটি দেখাতে পারেন তার ইনিংস প্লেয়িংয়ের দিক থেকে, যেভাবে তিনি আজকে ইনিংসটা পেসও করেছেন, একটা রান চেজে সেঞ্চুরি করা সেটা কিন্তু আসলে মুখের কথা না। আগে ব্যাট করে অনেক সময় খোলতাই মেজাজে ব্যাট করে কেউ সেঞ্চুরি পেয়ে যান, তবে একটা রান চেজে মাথা ঠান্ডা রেখে একটা টি20 গেমে সেঞ্চুরি করে ফেলা, সেটা কিন্তু খুবই দারুণ একটা অ্যাচিভমেন্ট। এবং নাজমুল শান্ত অবশ্যই এটার জন্য অনেক প্রশংসা পেতে পারেন। আমার মনে হয় তার বুকের ভেতর থেকে অনেক বড় একটা ওজন তিনি কমিয়ে ফেলতে পেরেছেন এই সেঞ্চুরিটা করার মধ্য দিয়ে। অনেকজনকে তিনি মুখের উপর জবাবটা দিয়ে দিয়েছেন এই ব্যাট হাতে। দুর্দান্ত একটা পার্টনারশিপ। তবে শান্ত এই কাজটা একা জীবনেও করতে পারতেন বলে আমার কাছে মনে হয় না। অন্য প্রান্ত থেকে একটা ম্যাচিউরড সাপোর্ট দরকার ছিল, এবং সেই সাপোর্ট সিস্টেম হয়ে এসেছিলেন মুশফিকুর রহিম। সদ্যই টেস্টে বাংলাদেশের পক্ষে একমাত্র ক্রিকেটার হিসেবে 7তম টেস্ট খেলা মুশফিক, যে টেস্টে আবার তিনি সেঞ্চুরিও করেছেন, তার ফিটনেস দেখলে আপনার মনে হবে শান্তর চেয়েও বেটার। রানিং বিটুইন দ্য উইকেটসে তিনি শান্তকে তাড়া দিচ্ছেন দ্বিতীয় রানটা নেওয়ার জন্য, ফিল্ডারদেরকে প্রেশার দেওয়ার জন্য। তার এই উদ্দীপনাটা, তার এই লাভ ফর দ্য গেম, মানে তিনি খেলাটাকে এত ভালোবাসেন, তিনি এখনও তার ফিটনেস ধরে রেখে প্রতিদিন এত পরিশ্রম করে সেটার পুরস্কারটা পাওয়ার যে চেষ্টা করেন, তার রান তোলার যে ক্ষুধা বা পারফর্ম করার জন্য যেই স্পৃহাটা, সেটা দেখে খুবই ভালো লেগেছে আজকেও। এবং মুশফিকুর রহিম তিনি আজকে একটা 50 পেয়েছেন, ওয়েল ডিজার্ভ 50। শুরুতে ধীর গতিতে ব্যাট করছিলেন, তার স্ট্রাইক রেট 100 নিচে ছিল, প্রথম 10-12 বলে তিনি 8-9 রানই করেছিলেন। তারপর হঠাৎ টেম্পো বাড়িয়ে খেলাটা শুরু করলেন, এবং এমন কিছু ওভার গেছে যেখানে শান্ত 11-12 করে রান লাগবে এরকম একটা প্রেশারে কিন্তু পড়ে গিয়েছিল সেই সময় রাজশাহী ওয়ারিয়ার্স। এবং তখন শান্ত যেটা করেছেন, একই ওভারে অন্তত 2টো করে বাউন্ডারি লাগবে, শুরুর দিকেই সেই 2টো বাউন্ডারি তিনি বের করে নিচ্ছিলেন। একই কাজ মুশফিকুর রহিমও করছিলেন। সো করতে করতে ব্যাপারটাকে তারা খুব ক্লোজ বানিয়ে, সহজ বানিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা খুব সহজেই জিতে নিয়েছে, যেখানে মুশফিকুর রহিমের যে উইনিং শটটা, সেই শটের মাধ্যমে তিনি তার 50টা পেয়েছেন। তার আগেই নাজমুল হোসেন শান্ত নিজের সেঞ্চুরিটাও তুলে নিয়েছেন। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে রাজশাহী ওয়ারিয়ার্স তারা বেশ কিছু স্টার্টিং 11-এ থাকতে পারেন এই ধরনের প্লেয়ারদেরকেও সাইডলাইন করে তারা কিন্তু খুব শক্তিশালী একটা দল বানিয়েছে। এই দলটার মধ্যে মাইন্ড ইউ আকবর আলী, তিনি কিন্তু সুযোগই পাননি খেলার। সো এই বিষয়গুলোই আমার কাছে মনে হয় যে রাজশাহী ওয়ারিয়ার্সকে একটা এজ দিচ্ছে এই মুহূর্তে, যে তাদের মধ্যে একটা স্পৃহা আছে, একটা হাঙ্গার আছে, একটা নাজমুল শান্ত আছেন যিনি আসলে ভালো পারফর্ম করার একটা ক্ষুধা তার মধ্যে আছে, এবং তিনি এই দলটা থেকে খুশি, তিনি এই রেসপন্সিবিলিটি পেয়ে খুশি, এবং তাকে ওই রেসপন্সিবিলিটি হান্নান সরকার কিংবা টিম ম্যানেজমেন্টের অন্যরা দিচ্ছেন। এই ব্যাপারটা তিনি এনজয় করে ব্যাট করছেন বলে আমার মনে হয় তিনি সফল হচ্ছেন, এবং যা করতে চাইছেন, যে প্রসেসটা ফলো করতে চাইছেন, সেই প্রসেসটা কাজে দিচ্ছে তার জন্য। মুশফিকুর রহিমের জন্য শুভকামনা, দুর্দান্ত একটা নক খেলেছেন, এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে এবারের বিপিএলে মুশফিক খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবেন রাজশাহী ওয়ারিয়ার্সের জন্য। ক্রিটিক্যাল কিছু ম্যাচ হয়তো তিনি জিতিয়েও দিতে পারেন দলকে। তো এই হচ্ছে প্রথম দিনের ঘটনা।
প্রথম ম্যাচের ঘটনা বলতে হবে। দ্বিতীয় ম্যাচটা নিয়ে খুব বেশি আসলে আলোচনা করব না। সেই ম্যাচটায় চট্টগ্রাম রয়্যালস তারা জিতেছে নোয়াখালীর এগেনস্টে, এবং শেখ মেহেদী বল হাতে ব্যাট হাতে দুর্দান্ত করেছেন অ্যাজ এ ক্যাপ্টেন। আমি পার্সোনালি খুব খুশি হয়েছি, কারণ আমি চাইছি শেখ মেহেদী ভালো করুক। এই দলটার মধ্যে একটা দুইটা ভালো কোয়ালিটির প্লেয়ার আছে, তারাই অন্তত ভালো যেন পারফর্ম করতে পারে সেই আশাটাই আমরা করি, যাতে বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটা খুব ভালো হয়। সো ওভারঅল নোয়াখালী টিমটা ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং বলতেই হবে। লুকড লাইক সোফার যে চারটা টিম খেলেছে প্রথম দুটো ম্যাচে, দে লুক লাইক দ্য ওয়ার্স্ট টিম ইন টার্মস অফ টিম কম্বিনেশন, ইন টার্মস অফ টিম স্পিরিট, ইন টার্মস অফ প্ল্যানিং। সো বোঝাই যাচ্ছে যে একদম লাস্ট মোমেন্টে স্টিচ করা একটা জিনিস, গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস। এখনও তারা টিম হওয়ার মতো সেই স্পিরিটটা তাদের প্রথম ম্যাচে কিন্তু একেবারেই আমরা দেখিনি। তো যাই হোক, সেই ম্যাচ নিয়ে পরে কথা বলি। বেসিক্যালি আমার আজকের যেই দুটো ম্যাচ আমি দেখেছি, সেখান থেকে আমার মেজর আউটপুট হচ্ছে: এক, পারভেজ হোসেন ইমন মিডল অর্ডারে খেলতে পারেন, এবং দুই, নাজমুল হোসেন শান্ত তিনি এবারের বিপিএলে যদি ভালো করতে পারেন, আমার মনে হয় তার একটা প্রবল সম্ভাবনা থাকবে টি-20 বিশ্বকাপের স্কোয়াডটা মেক করার জন্য। আপনাদের কি মনে হয় জানিয়ে দিবেন কমেন্ট করে। কারা কারা ম্যাচগুলো দেখেছেন, যারা দেখেননি অবভিয়াসলি হাইলাইটস দেখতে পারেন, আর না হলে আমার এই ভিডিওটি দেখলে আপনি একটা সামারি পেয়ে যাচ্ছেন প্রথম দিনের দুটো ম্যাচে কি হয়েছে, রেজাল্টগুলো কেমন হয়েছে, এবং কাদের দিকে আসলে চোখ রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক রাত হয়ে গেছে। এবং অল স্পোর্ট এবিপি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ভালো থাকবেন সবাই।